চেঙ্গিস খানের মঙ্গোল সাম্রাজ্যের ভেতরে অনাথ রাজপুত্র। মঙ্গোলিয়ার তীব্র তৃণভূমির মাঝে বাজু কেঁপে ওঠে যেন এক বিধ্বংসী অশুভ বার্তা, রক্তপাত এবং বিশ্বাসঘাতকতার গন্ধ বহন করে। এখানে এই বিরান মরুদ্বীপে যেখানে বেঁচে থাকা এক ধরনের সহনশীলতার পরীক্ষা, এক তরুণ তেমুজিন তার পরিবারের পৃথিবীটি তার চোখের সামনে ধ্বংস হতে দেখে। সে মাত্র 10 বছরের একটি শিশু, কিন্তু ভাগ্যের বাতাস তাকে ইতিমধ্যেই এক সহিংস ঝড়ের মধ্যে টেনে নিচ্ছে। তার বাবা ইয়েসুগেই একজন সম্মানিত উপজাতীয় নেতা, একটি প্রতিদ্বন্দ্বী গোত্র দ্বারা বিষক্রিয়ার শিকার হয়েছে। এটি একটি হিসেবে বিশ্বাসঘাতকতা যা ছেলের পৃথিবীটিকে একেবারে উলটপালট করে দেয়। বৃষ্টি ইয়েসুগের জীবনকে ধীরে ধীরে যন্ত্রণা দিয়ে কেড়ে নেয়। তার একসময়ের শক্তিশালী শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ে যখন সে তার ছেলের চোখে তাকিয়ে শেষ একটি আহ্বান জানায়, প্রতিশোধ গ্রহণ করো, মঙ্গোলদের একত্রিত করো। কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার সময় চলে গেছে। তেমুজিনের বাবা চলে গেছেন এবং সেই প্রতিদ্বন্দ্বী গোত্র টাইচিউদ কোনো দয়া দেখায় না, ছেলেকে এবং তার পরিবারকে কঠিন নির্বাসনে পাঠিয়ে দেয়। তার মা হোয়েলুন তার সন্তানদের রক্ষা করতে চেষ্টা করেন, কিন্তু গোত্রের বিশ্বাসঘাতকতার ফলে তাদের কিছুই থাকে না, না কোন সহযোগী, না কোন আশ্রয়, না কোন খাবার। নির্জন প্রান্তরে তেমুজিনকে দ্রুত বেড়ে উঠতে বাধ্য করা হয়, জীবনযুদ্ধের কঠোর পাঠ শিখতে হয়, যখন তার পরিবারকে অবজ্ঞার মধ্যে পড়ে, যা তারা যা কিছু পায় তা কষ্টের মধ্যে সংগ্রহ করতে বাধ্য হয়। তার হারানো প্রিয়জনদের ছায়ায় পীড়িত তরুণ তেমুজিনের হৃদয়ে ক্রোধ ও প্রতিশোধের তৃষ্ণা জ্বলে ওঠে। যখন সে ঠান্ডা খালি পৃথিবীতে পায়ে হেঁটে চলে, তখন সে তার ভাগ্যের বিপর্যয় থেকে পালাতে পারে না, যে ভবিষ্যৎবাণী গাঁথা হয়েছিল গ্রামে আসা এক ভবিষ্যৎবাণীকারীর দ্বারা, যে এক রুদ্ধ দৃষ্টিপূর্বক দর্শনে বলেছিল, একটি ছেলে যাকে পৃথিবী শাসন করতে হবে, কিন্তু এক গোত্রবিহীন, এক বাবা ছাড়া, এক সম্পদহীন ছেলের পক্ষে এমন একটি ভবিষ্যৎবাণী কিভাবে পূর্ণ হবে। সেই তৃণভূমিগুলি বিশাল ও অনাবৃত, নির্মম। কিন্তু নির্বাসনের নির্জনতায় তেমুজিন একটি কঠিন স্পষ্টতা পায়, তার উঠতে হবে, কারণ বেঁচে থাকা আর যথেষ্ট নয়। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কষ্ট প্রতিশোধ এবং ক্ষমতার দিকে একটি পদক্ষেপ হয়ে দাঁড়ায়। সেই একটা নিষ্পাপ ছেলে বদলে যায়, ক্ষতির দ্বারা কঠোর হয়ে ওঠে এবং একটি একমাত্র জ্বলন্ত বাসনা দ্বারা পরিচালিত হয়, মঙ্গোল গোত্রগুলোকে একত্রিত করা এবং যারা তার পরিবারের প্রতি অন্যায় করেছে তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করা। দৃঢ় সংকল্পের আগুন তার মধ্যে জ্বলে ওঠে, কারণ তার হৃদয়ে সে জানে যে তার প্রকৃত পথ মৃতদের জগতে নয়, বরং একটি নতুন পৃথিবী নির্মাণে, একটি পৃথিবী যা তার ইচ্ছা দ্বারা একত্রিত হবে। তেমুজিনের উত্থানের মঞ্চ প্রস্তুত, এবং সিংহাসনের ছায়া এখন তার ওপর ঝুলে থাকে যেন একটি পর্বত যা তাকে তার জন্মাধিকার দাবি করতে আরোহণ করতে হবে। রক্ত ও লোহার বন্ধন। বছরগুলি পেরিয়ে যায়, তেমুজিনের ক্ষমতা এবং প্রতিশোধের তৃষ্ণা আরও শক্তিশালী হয়ে ওঠে। তার ভবিষ্যৎ স্পষ্ট, এবং তার উচ্চাকাঙ্ক্ষা আর শুধু বেঁচে থাকার মাধ্যমে তৃপ্তি পায় না। সে অনুসারী সংগ্রহ করতে শুরু করে, পরিত্যক্ত ঘুরে বেড়ানো মানুষদের এবং তাদের যারা প্রতিশোধের আগুনে তার হৃদয় বাজে এমন পুরুষদের আনতে থাকে। তাদের মধ্যে একজন হল জামুখা, একজন প্রখর যোদ্ধা এবং একটি প্রতিদ্বন্দ্বী গোত্রের মানুষ, যাকে তেমুজিন একসময় শত্রু হিসেবে বিবেচনা করেছিল। তবে ভাগ্য তাদের পথ একত্রিত করে যখন তেমুজিন, এখন একজন তরুণ পুরুষ, তীক্ষ্ণ প্রবৃত্তি এবং বেড়ে ওঠা খ্যাতি নিয়ে জামুখার সাহায্য চাওয়ার সাহসী সিদ্ধান্ত নেয়। তাদের প্রথম সাক্ষাৎটি উত্তেজনাপূর্ণ, যা সন্দেহ ও অবিশ্বাসে পূর্ণ। জামুখা, একজন গর্বিত এবং যুদ্ধ অভিজ্ঞ নেতা, প্রথমে তেমুজিনকে সন্দেহের চোখে দেখে। দুই যোদ্ধা একে অপরের সামনে দাঁড়িয়ে থাকে, তাদের অতীতের বোঝা বহন করছে, তাদের গোত্রের রক্ত তাদের হাত রঞ্জিত করছে। কিন্তু তাদের চোখের গভীরে একটি পারস্পরিক স্বীকৃতি জ্বলে ওঠে। এমন একটি নেতার আগুন, যে কিছুতেই থামবে না বিশ্ব জয়ের জন্য, এমন একজন যোদ্ধা, যে জানে তাদের বসবাসকারী পৃথিবীটির কত কঠোর। যা শুরু হয়েছিল একটি অনিশ্চিত শান্তি চুক্তি হিসেবে, তা পরিণত হয় অটুট বন্ধনে। তেমুজিন এবং জামুখা একসাথে লড়াই করে, শত্রুদের পরাজিত করে এবং তাদের নাম ইতিহাসের পৃষ্ঠায় খোদাই করে। তাদের বন্ধুত্ব কিংবদন্তি হয়ে ওঠে, দুটি যোদ্ধার ঐক্য, যারা শক্তি এবং আধিপত্যের একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি দ্বারা একত্রিত হয়েছে। অসংখ্য ছোট যুদ্ধ এবং জয়ে তারা একটি শক্তিশালী শক্তিতে পরিণত হয়, তাদের বন্ধন প্রতিটি যুদ্ধে আরও শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু যেমন তাদের ভ্রাতৃত্বের আগুন উজ্জ্বল হয়, তেমনি তাদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। তেমুজিনের উত্থান দ্রুত এবং তার পদ্ধতিগুলি ক্রমশ নিষ্ঠুর হয়ে ওঠে। সে পুরনো ঐতিহ্যগুলির সীমা অতিক্রম করতে শুরু করে, পুরনো রীতিনীতি প্রশ্নবিদ্ধ করে এবং এমন একটি ন্যায়ের ভিত্তিক ব্যবস্থা প্রবর্তনের পক্ষে কথা বলে যেখানে একজন পুরুষের মূল্য তার বংশলগ্নে নয়, বরং তার কর্ম এবং ক্ষমতার দ্বারা নির্ধারিত হয়। তবে এই নতুন চিন্তাভাবনা জামুখার জন্য বিপদসীমা হয়ে দাঁড়ায়, যে পুরনো পথগুলোতে বিশ্বাসী, অভিজাত রক্ত এবং বংশগত ক্ষমতার পথগুলিতে। তাদের পার্থক্যগুলি শীঘ্রই এতটাই বড় হয়ে যায় যে উপেক্ষা করা সম্ভব হয় না। তেমুজিনের শক্তি বাড়ানোর সাথে সাথে তার আকাঙ্ক্ষা আরও বড় হতে থাকে, মঙ্গল পৃথিবীকে তার নিজস্ব মতো অনুসারে গড়ে তোলার।
সে আরও কৌশলী, আরও চতুর হয়ে ওঠে এবং তার আদর্শ জামুখার পুরনো দৃষ্টিভঙ্গির সাথে সংঘর্ষে পড়ে। জামুখা তার বন্ধুর পরিবর্তিত আদর্শ দ্বারা প্রতারিত অনুভব করে ক্ষুব্ধ হয়ে ওঠে। তেমুজিনের উত্থানকে তার বিশ্বাসের প্রতি একটি ব্যক্তিগত অপমান হিসেবে দেখে। অবশ্যম্ভাবী বিচ্ছেদটি সহিংস হয়ে ওঠে। একটি নির্মম যুদ্ধ, যা কেবল ক্ষমতার জন্য নয়, বরং মঙ্গল গোত্রের সত্তার জন্য লড়াই করা হয়, শুরু হয়। রক্ত ঝরে এবং একসময়ের ভ্রাতৃত্বগুলি ভেঙে যায়। তেমুজিন এখন একটি বড় অনুসারী নিয়ে জামুখাকে পরিত্যাগ করে তাকে মঙ্গল উদ্দেশ্যের প্রতি বিশ্বাসঘাতক ঘোষণা করে। দুই যোদ্ধা ময়দানে মুখোমুখি হয়, তাদের বন্ধুত্ব উচ্চাকাঙ্ক্ষার মুখে ভেঙে পড়ে। জামুখা তেমুজিনের বিশ্বাসঘাতকতার দ্বারা রেগে গিয়ে তাকে এবং তার সকল কিছু ধ্বংস করার অঙ্গীকার করে। তাদের নির্মম বিচ্ছেদের পর তেমুজিন এবং জামুখার প্রতিদ্বন্দ্বিতা আর শুধু ব্যক্তিগত নয়, এটি মঙ্গল সাম্রাজ্যের ভবিষ্যতের জন্য বৃহত্তর সংগ্রামের প্রতীক হয়ে ওঠে। ক্ষমতা, আনুগত্য এবং দৃষ্টিভঙ্গির জন্য সংগ্রাম শুরু হয়ে যায়। তবুও যখন তারা তিক্ত শত্রু হয়ে ওঠে, তেমুজিন এবং জামুখা রক্তে গাঁথা কিছুই নয়, তারা সেই একই ক্ষমতার তৃষ্ণায় বাঁধা যা একসময় তাদের একত্রিত করেছিল। ভালোবাসা এবং ঘৃণা, ভ্রাতৃত্ব এবং প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রেখাটি মুছে যায় এবং প্রতিটি পুরুষ নিজেকে প্রশ্ন করতে শুরু করে সে কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কৌশলবিদের খেলা বছরগুলি পেরিয়ে যায়, তেমুজিনের খ্যাতি বেড়ে ওঠে এবং তার সেনাও একসময়ের সমাজ থেকে বহিষ্কৃত ছেলে এখন একজন অভিজ্ঞ যোদ্ধা এবং প্রতিভাবান কৌশলবিদ হাজার হাজার মানুষের আনুগত্য লাভ করেছে। সে তৃণভূমির একটি বড় অংশ জয় করেছে, কয়েকটি মঙ্গল গোত্রকে একত্রিত করেছে এবং শক্তির একটি ঐতিহ্য তৈরি করেছে। তবে তার প্রভাব যেমন বৃদ্ধি পায়, তেমনি যুদ্ধের প্রতি তার ধারণাও বাড়ে। এটি শুধু শক্তির ব্যাপার নয়, বরং কৌশল, চতুরতা এবং যুদ্ধক্ষেত্রকে একটি দাবা বোর্ডের মতো পড়ার ক্ষমতা। তেমুজিন একটি নতুন যুদ্ধের কৌশল প্রয়োগ করতে শুরু করে, যা শুধু শারীরিক শক্তির উপর নির্ভর করে না, বরং মনস্তাত্ত্বিক দক্ষতার উপর। সে তার শত্রুদের মনের গভীরে প্রবেশ করে তাদের ভয়, ইচ্ছা এবং দুর্বলতাগুলি বুঝতে চেষ্টা করে। সে এই দুর্বলতাগুলিকে কাজে লাগাতে শিখে যুদ্ধের গতি পরিবর্তন করে দেয় তার শত্রুরা বুঝে ওঠার আগেই। সে মনস্তাত্ত্বিক যুদ্ধবিদ্যার মাস্টার হয়ে ওঠে, যেখানে ভয়, বিস্ময় এবং প্রতারণা এমন অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় যা কোন তলোয়ার থেকে কম তীক্ষ্ণ নয়। তার সবচেয়ে চতুর কৌশলগুলির মধ্যে একটি আসে একটি বড় যুদ্ধে, যেখানে তার প্রতিদ্বন্দ্বী এক যুদ্ধপ্রধান তার বাহিনীর সংখ্যায় অনেক বেশি। যুদ্ধের আগে রাতে তেমুজিনের স্কাউটরা জানায় যে শত্রুরা অতিরিক্ত আত্মবিশ্বাসী, তারা বিশ্বাস করে যে তাদের সংখ্যা সহজেই জয় নিশ্চিত করবে। সুযোগটি গ্রহণ করে তেমুজিন তার সৈন্যদের মিথ্যা ক্যাম্প স্থাপন করতে এবং অনেক বড় একটি সেনাবাহিনী তৈরি করার ভ্রান্ত ধারণা তৈরি করতে আদেশ দেয়। রাত নামলে তার যোদ্ধারা শতশ আগুন জ্বালিয়ে এবং মাটি ড্রাম বাজিয়ে বিশাল এক সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে এমন শব্দ তৈরি করে। পরের সকালে শত্রুদের জন্য প্রত্যাশিত ছোট বাহিনীর পরিবর্তে তারা দেখতে পায় এমন একটি সেনাবাহিনী যা পরাজিত করার জন্য অনেক বড়। প্রতিদ্বন্দ্বী যুদ্ধে জড়িত প্রধান ভয় এবং অনিশ্চয়তার দ্বারা প্রভাবিত দ্বিধায় পড়ে যায় এবং সেই দ্বিধার মুহূর্তে তেমুজিন আক্রমণ করে। যুদ্ধ শুরু হবার আগেই শেষ হয়ে যায় একটি সম্পূর্ণ পরাজয়, এমন এক শত্রুর যা ইতিমধ্যেই মানসিকভাবে পরাজিত হয়ে গেছে। যুদ্ধপ্রধান আত্মসমর্পণ করে তেমুজিনকে শুধু তার আনুগত্য নয়, তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। এটি এমন একটি প্রস্তাব যা তেমুজিন চতুরতার সাথে গ্রহণ করে তার সম্পর্ক আরও দৃঢ় করে। কিন্তু এই জয়টি তার নিজস্ব পরিণতির সাথে আসে। তেমুজিনের নিকটতম মিত্ররা তার পদ্ধতিগুলি প্রশ্ন করা শুরু করে। তারা তার প্রতিভাকে প্রশংসা করে, তবে তারা বুঝতে শুরু করে যে তার প্রতারণা এবং মনস্তাত্ত্বিক কৌশলগুলির উপর নির্ভরতা তাকে পাগলামির দিকে ঠেলে দিচ্ছে কিনা। কিছু লোক ভয় পায় যে তেমুজিন যত বেশি জয়ী হবে, ততই সে সেই সম্মান এবং সততার পথ থেকে সরে যাবে যা একসময় তাকে সংজ্ঞায়িত করেছিল। কিছু গুঞ্জন রয়েছে যে সে এমন একজন পুরুষে পরিণত হচ্ছে যে তার লক্ষ্য অর্জনের জন্য কিছুতেই থামবে না, এমনকি তার প্রিয়জনদের ত্যাগ করেও। তার ক্ষমতার প্রতি বাড়ন্ত আচ্ছন্নতা তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। তেমুজিনের তার নিকটতম সঙ্গীদের সাথে সম্পর্ক দুর্বল হতে শুরু করে, যার মধ্যে অন্যতম শক্তিশালী যোদ্ধা সুবুতাই। সুবুতাই, যে সব সময় আনুগত্য প্রদর্শন করেছে, তার উদ্বেগ ব্যক্ত করতে শুরু করে। এটা ভাবতে ভাবতে তাদের নেতার বাড়ন্ত নিয়ন্ত্রণের তৃষ্ণা তাদের একটি অন্ধকার পথে নিয়ে যাচ্ছে কিনা। তেমুজিন এসব উদ্বেগকে উপেক্ষা করে, তবে গভীরভাবে সে অনুভব করে যে উত্তেজনা বাড়ছে। তার মিত্ররা এখন আনুগত্যপূর্ণ হলেও তাদের আনুগত্য ভঙ্গুর এবং সন্দেহের ছায়া ক্ষণস্থায়ী। তার সাম্রাজ্যের কেন্দ্রে যখন তেমুজিন তার রাজ্য সম্প্রসারণ করতে থাকে, ভাঙনগুলি স্পষ্ট হতে শুরু করে। তার মঙ্গল সাম্রাজ্যকে একত্রিত করার দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট হয়, তবে তার পদ্ধতিগুলি আরও নিষ্ঠুর হয়ে ওঠে। কৌশল এবং প্রতারণার মধ্যে রেখাটি মুছে যায়, এবং যত বেশি তেমুজিন যুদ্ধের কৌশলের শিখরে পৌঁছায়, তত বেশি সে প্রশ্ন করতে শুরু করে, সে কি এখনও সেই পুরুষটি যিনি একসময় ছিল,
নাকি সে সেই রাক্ষস হয়ে উঠেছে যেটি একসময় ধ্বংস করার জন্য শুরু করেছিল। নিষিদ্ধ জোট। অবিরাম রক্তপাত এবং ক্রমাগত যুদ্ধের মধ্যে তেমুজিনের হৃদয়ে একটি নীরব ঝড় তৈরি হয়। এটি ক্ষমতা বা বিজয়ের সাথে কোনো সম্পর্ক নেই। এটি ভালোবাসার ঝড়, একটি নিষিদ্ধ বন্ধন যা একটি সাধারণ প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়, বোর্তে সেই মহিলার সাথে বিয়ে করতে যে মহিলাকে সে শৈশব থেকে ভালোবাসে। কিন্তু বোর্তে শুধু একটি মেয়ে নয়, সে একজন শক্তিশালী যুদ্ধপ্রধানের কন্যা যে তেমুজিনের উত্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তেমুজিনের সাথে তার বিয়ে কেবল একটি হৃদয়ের মিলন নয়, এটি একটি রাজনৈতিক বার্তা, দুটি শক্তির মধ্যে একটি সেতু যা যুদ্ধের ভারসাম্য পাল্টে দিতে পারে। প্রথম মুহূর্তে যখন তেমুজিন আবার বোর্তেকে দেখে, দীর্ঘ বছরের বিরতির পর তার মধ্যে কিছু পরিবর্তিত হয়। সে আর সেই মেয়ে নেই যাকে একসময় সে জানত। এখন সে একজন নারী, স্বাচ্ছন্দ্যপূর্ণ, বুদ্ধিমান এবং প্রবল, তবে এখনও সেই দয়া এবং আনুগত্য বহন করছে যা প্রথমে তাকে তার দিকে টেনে নিয়ে এসেছিল। বোর্তেও পুরনো ভালোবাসার অনুভূতি অনুভব করে, কিন্তু সে একটি দায়িত্ব এবং পারিবারিক প্রত্যাশার জালে আটকা পড়ে। তেমুজিনের জন্য তার ভালোবাসা নিয়ে সে কিছুই করতে পারে না। তার বাবা সেই শক্তিশালী যুদ্ধপ্রধান, তার নিজস্ব আকাঙ্ক্ষা রয়েছে, এবং বোর্তে তেমুজিনের সাথে বিয়ে করলে তা ক্ষমতা এবং ঝুঁকি নিয়ে আসবে। তাদের ভালোবাসার সম্পর্ক গোপনে বেড়ে ওঠে যুদ্ধের আগুনের মাঝে। যুদ্ধের মাঝে যখন তারা একে অপরের কাছাকাছি পায়, তখন তারা একে অপরের সান্নিধ্যে শান্তি খুঁজে পায়, যদিও তারা সবসময় জানে যে তারা যে বিপজ্জনক পথে হাঁটছে তা। বোর্তে দ্বিধায় পড়ে। তেমুজিনের প্রতি তার ভালোবাসা আসল, তবে তার বাবার প্রতি আনুগত্য গভীর। তার পরিবারের প্রত্যাশার বোঝা তার হৃদয়ে ভারী, এবং তেমুজিনের শক্তি যত বাড়ে তেমনি তার ওপর চাপ বাড়ে। তাকে ভালোবাসা এবং আনুগত্যের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়। তবে ভাগ্য নিষ্ঠুর এবং বিশ্বাসঘাতকতা মঙ্গল বিশ্বে ছড়িয়ে পড়ে। তেমুজিনের সাম্রাজ্য সম্প্রসারণের সাথে বোর্তে নিজেকে একটি বিপজ্জনক রাজনৈতিক খেলার মধ্যে আটকা পড়ে। তার বাবা তেমুজিনের শক্তি বাড়তে দেখে তার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করতে শুরু করে, ভয় পায় যে তার মেয়ের তেমুজিনের সাথে বিয়ে তার নিজের অবস্থান দুর্বল করে দেবে। যখন তেমুজিনের বাহিনী তার বাবার অঞ্চলের দিকে এগিয়ে আসে, বোর্তে একটি অসম্ভব সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তার বাবাকে তেমুজিনের আসন্ন আক্রমণের বিষয়ে সতর্ক করে, নাকি তাকে ভালোবাসা বজায় রেখে তার পাশে দাঁড়ায়। বোর্তের কাজের প্রকাশ, তেমুজিনকে তার বাবার জীবন রক্ষার জন্য বিশ্বাসঘাতকতা করা, তাদের মধ্যে ফ্রাইজেও শান্তি ভেঙে দেয়। তেমুজিন ক্ষোভ এবং বিশ্বাসঘাতকতায় আক্রান্ত হয়ে তার কাছে এসে ব্যাখ্যা দাবি করে। এক মুহূর্তে যখন সে আবেগিকভাবে বিচলিত, বোর্তে সত্যটি প্রকাশ করে, সে তার পরিবারকে রক্ষা করার জন্য কোনো উপায় পায়নি। সেই রক্ত যা তার শরীরে প্রবাহিত হয়, তার ভালোবাসা আসল ছিল, তবে তার বাবার প্রতি আনুগত্য এমন কিছু যা সে পরিত্যাগ করতে পারে না। তাদের ভালোবাসা এখন কলঙ্কিত, একটি তিক্ত মিষ্টি স্মৃতি যা বিশ্বাসঘাতকতার দ্বারা কলুষিত। তেমুজিন যদিও আঘাতপ্রাপ্ত, সে বুঝতে পারে যে যে বিশ্বে সে বসবাস করছে তা খুবই জটিল। এমন একটি বিশ্ব যেখানে জোট গড়া হয়, ভাঙে এবং টিকে থাকার জন্য নতুন করে তৈরি হয়। তবে আবেগিক আঘাত গভীর এবং তাদের সম্পর্ক আর আগের মতো থাকে না। বোর্তে এখন একটি বিভক্ত নারী তার কাজের নির্মম পরিণতির মুখোমুখি হয়। সে আর শুধু তেমুজিনের ভালোবাসা নয়, সে এখন একটি ক্ষমতার খেলায় একটি গুটি, যেখান থেকে তারা আর পালাতে পারবে না। কিন্তু বোর্তের গল্পের মধ্যে বিশ্বাসঘাতকতার চেয়ে আরও কিছু রয়েছে। তেমুজিনের সাম্রাজ্য যতই বাড়ছে, তেমুজিনের সবচেয়ে বড় দুর্বলতা সম্ভবত তার শত্রুরা নয়, বরং সেই নারী যাকে সে এখনও ভালোবাসে। তার চোখে সে শুধু একজন প্রেমিকা নয়, বরং সে সবকিছু যা সে ক্ষমতার জন্য ত্যাগ করেছে তার প্রতিচ্ছবি, একটি স্মরণিকা সেই পুরুষের যে একসময় ছিল, এবং যে পুরুষটি সে আর কখনো হতে পারে না। ভয়ের রাজ্য। তেমুজিনের সাম্রাজ্য আগুনের মতো ছড়িয়ে পড়ে, বিশাল ভূখণ্ড গ্রাস করে পুরো সভ্যতাকে তাদের পুরানো আকারের ছায়ায় পরিণত করে। মঙ্গল পতাকাগুলি শহরের উপর উড়ে যায় যা একসময় গর্বিত ছিল, এখন তা শুধুমাত্র ছাইয়ে পরিণত হয়েছে এবং প্রতিরোধের স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। তার বিজয়ের পর গুঞ্জন রয়েছে, একটি নতুন পৃথিবী জন্ম নিচ্ছে। কিছু মানুষ তেমুজিনকে নতুন যুগের আগমনী সংকেত হিসেবে দেখেন, একজন ভবিষ্যদ্বক্তা যিনি পৃথিবীকে এক পতাকার নিচে একত্রিত করবেন। অন্যরা তাকে একজন নির্দয় শাসক হিসেবে দেখেন, একটি দানব যিনি নৃশংসতা এবং ভয়ের মাধ্যমে শাসন করেন। তার নামে সংঘটিত পাশবিকতার গল্পগুলি মহামারীর মতো ছড়িয়ে পড়ে। এমন গ্রামগুলির কথা বলা হয় যা মাটির সাথে মিশে গেছে, পুরুষ, নারী এবং শিশুদের নির্মমভাবে হত্যার কথা শোনা যায়। তেমুজিনের শত্রুরা শুধু পরাজিত হয় না, তারা মুছে ফেলা হয়, তাদের অস্তিত্ব ইতিহাসের পৃষ্ঠাগুলি থেকে মুছে ফেলা হয়। তার যোদ্ধারা, রক্তাক্ত এবং অনুগত, একটি নিষ্ঠুর শৃঙ্খলা অনুসরণ করে। তারা শহরের হৃদয়ে আঘাত করে, যারা তাদের বিরুদ্ধে দাঁড়ায় তাদের কাউকেই ছাড় দেয় না, কারণ তেমুজিনের চোখে দয়া একটি দুর্বলতা যা প্রদর্শন করা যায় না। তার সাম্রাজ্যের দৃষ্টি ভয়ের ভিত্তির উপর নির্মিত, কারণ সে জানে যে সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি যারা ভয় তৈরি করতে সক্ষম, আনুগত্য নয়।
কিন্তু যে ভয়াবহতা সে শাসন করে, তেমুজিনে একটি অদ্ভুত দ্বৈততা রয়েছে। সে একটি ভালো পৃথিবীর কথা বলে, একটি একত্রিত মঙ্গল জাতি যেখানে আইন এবং শৃঙ্খলা রাজত্ব করে, যেখানে দুর্বলদের রক্ষা করা হয় এবং যেখানে আনুগত্য পুরস্কৃত হয়। তার যুদ্ধপ্রধানরা, তার জেনারেলরা এবং তার সৈন্যরা তাকে অনুসরণ করে শুধুমাত্র তার দ্বারা প্ররোচিত ভয়ের কারণে নয়, বরং তার স্বপ্নের প্রতি বিশ্বাস করেই, একটি স্বপ্ন যেখানে শক্তি এবং ন্যায় একসাথে সহাবস্থান করে। তারা তাকে শুধু একজন বিজেতা হিসেবে দেখে না, বরং একজন পুরুষ হিসেবে দেখে, যে তাদেরকে এমন একটি ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে যা তারা কখনো জানেনি। তবে বছরগুলি পেরিয়ে গেলে ফাটলগুলি দৃশ্যমান হতে শুরু করে। যুদ্ধের খরচ অত্যন্ত ভারী, এবং তেমুজিনের পিছনে যে মৃতদেহগুলি পড়ে থাকে তা তার ওপর বোঝা হয়ে ওঠে। তার বিজয়গুলি, যদিও গৌরবময়, একটি দামে আসে। যে নারী এবং শিশুদের তাকে হত্যা করতে বাধ্য করা হয়েছে, এগুলি কি শুধু বিজয়ের নামেই ক্ষতিপূরণ, নাকি তার আত্মার একটি গভীর অংশ, বিজয়ের রণভূমির বাইরে, তার উদ্দেশ্যগুলির ন্যায্যতা প্রশ্নবিদ্ধ করে? সাম্রাজ্য বিশাল, তবে তার হৃদয়ে যে অপরাধবোধ চাপা পড়ে তাও বিশাল। এমনকি জয়গুলির মাঝেও বিদ্রোহের ভয় তেমুজিনের সাম্রাজ্যের ওপর ছায়া ফেলতে থাকে। সবসময় এমন কিছু মানুষ থাকে যারা পুরনো পথ মনে রাখে, যারা নতুন পৃথিবীকে প্রতিরোধ করে যা সে নির্মাণ করছে। তার সবচেয়ে বিশ্বস্ত যোদ্ধারা, যেমন সুবুতাই এবং কুবুলাই, দেখতে শুরু করে যে অবিরাম যুদ্ধ তাদের নেতার ওপর কী পরিমাণ চাপ ফেলেছে। তারা নিজেদের প্রশ্ন করতে শুরু করে, তেমুজিনের সাম্রাজ্য কি রক্তে তৈরি একটি কারাগার হয়ে উঠেছে, নাকি এটি বৃহত্তর ভালোর জন্য একটি প্রয়োজনীয় শক্তি? যখন সাম্রাজ্য আরও বাড়তে থাকে, তেমুজিন নিজেকে এমন আনুগত্যপূর্ণ অনুসারীদের দ্বারা ঘেরা পায় যারা তাকে একটি দেবতা হিসেবে পূজা করে, এবং বিশ্বাসঘাত করা যারা তার পতনের কল্পনা করে। এমনকি তার নিজের পরিবারও তার নেতৃত্বের বোঝায় ফাটতে শুরু করে। তার ছেলেরা, যারা একসময় তাকে পুজো করত, তারা প্রশ্ন করতে শুরু করে যে তারা যে সাম্রাজ্য পেয়েছে তা কি আসলেই সে যা কল্পনা করেছিল, না তারা শুধু একটি ভয়ের রাজ্যের উত্তরাধিকারী। তেমুজিনের ঐক্যের দৃষ্টি এখন পরীক্ষা হচ্ছে, শুধু বাহ্যিক শত্রুদের দ্বারা নয়, বরং তারই পাশের মানুষদের দ্বারা। তেমুজিন, যা সম্পূর্ণ নিয়ন্ত্রণের জন্য তার আকাঙ্ক্ষার মাঝে, বুঝতে পারে যে তার সাম্রাজ্য হয়তো বালির উপর তৈরি হয়েছে, এবং ক্রমেই আরও একাকী হয়ে ওঠে। তার কাজগুলি তাকে এমনভাবে ভোগায় যা সে এড়াতে পারে না, এবং সে তার তৈরি করা সাম্রাজ্যকে দেখতে শুরু করে, একটি সাম্রাজ্য যা রক্ত এবং কষ্টে তৈরি, এবং নিজেকে প্রশ্ন করে, এটি সবকিছু কেন ছিল? গোপন অস্ত্র। তেমুজিনের সাম্রাজ্য যতই বৃদ্ধি পায়, তেমনি তার পুরো নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আরও শক্তিশালী হয়। তার সামরিক দক্ষতা অদ্বিতীয়, তার কৌশলগুলি কিংবদন্তি, তবে এমনকি তিনি জানেন যে শুধুমাত্র শক্তি দিয়ে একটি বিশাল সাম্রাজ্য বজায় রাখা সম্ভব নয়। তার সাম্রাজ্যের ছায়ায়, যুদ্ধরত বাহিনী এবং রক্তাক্ত মাঠের বাইরে, সেখানে একটি গভীর গোপন রহস্য রয়েছে, একটি অস্ত্র যা কোনো সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী, দ্য হুইসপারিং ব্লেড, একটি অভিজ্ঞানী গুপ্তচর এবং হত্যাকারীদের দল, যারা ভেতরে থেকে অনুপ্রবেশ, কৌশল এবং ধ্বংস করার জন্য প্রশিক্ষিত। এই গোপন দলটি অত্যন্ত গোপনীয়তার সাথে কাজ করে, এর অস্তিত্ব কেবল কয়েকজনের কাছে জানা। তেমুজিন নিজেই সবচেয়ে দক্ষ এবং আনুগত্যপূর্ণ পুরুষ এবং মহিলাদের বেছে নিয়েছেন, যারা সবাই ছদ্মবেশ, প্রতারণা এবং নীরব মৃত্যুর মাস্টার। তারা অদৃশ্যভাবে চলে, শহর এবং শিবিরে মিশে যায়, গোয়েন্দাগিরি করে, সন্দেহের বীজ রোপণ করে এবং তেমুজিনের শত্রুদের ধ্বংস করে। তারা কখনোই জানে না তাদের ওপর কি ঘটেছে। তাদের সফলতা অতুলনীয়। পুরো শত্রু সেনাবাহিনী শোনা, গুঞ্জন এবং অদৃশ্য হত্যার মাধ্যমে ধ্বংস হয়ে যায়, যা মঙ্গল সেনাবাহিনীকে সহজে বিজয় অর্জন করতে দেয়। তেমুজিন নিজে এই মারাত্মক নেটওয়ার্কের মাস্টারমাইন্ড, প্রতিটি মিশনকে এক অদ্ভুত শান্তির সাথে তদারকি করেন। তার নির্দেশগুলি সবসময় স্পষ্ট, তার পরিকল্পনাগুলি সার্জিক্যাল নিখুঁততার সাথে বাস্তবায়িত হয়। হুইসপারিং ব্লেড শুধু একটি যুদ্ধের অস্ত্র নয়, এটি সাম্রাজ্য নির্মাণের একটি যন্ত্র, একটি উপায় যা শত্রু দলগুলিকে ধ্বংস করতে দেয়, তলোয়ার ছাড়াই। তেমুজিনের অধীনে, সাম্রাজ্য আরও নিরাপদ, আরও শক্তিশালী হয়ে ওঠে, কারণ তার শত্রুরা একটিও যুদ্ধ না করেই ধ্বংস হয়ে যায়। তবে, তেমুজিনের এই গোপন দলের উপর নির্ভরশীলতা তার নিজস্ব ধ্বংসের বীজ বপন করতে শুরু করে। তার সবচেয়ে বিশ্বস্ত অপারেটিভদের একজন, যার নাম কাইদা, তাদের পদ্ধতির নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। কাইদা অন্যদের মতো নয়, সে এক সময়ের দিনসায় পড়া দাস, যাকে তেমুজিন উদ্ধার করে এবং ক্ষমতার অবস্থানে উত্তোলিত করেছে। সে সব সময় আনুগত্য প্রদর্শন করেছে, তবে বছর গড়ানোর সাথে সাথে, সে দেখতে শুরু করে যে সাম্রাজ্যের সফলতার পিছনে যে অন্ধকার তা তাকে ক্রমাগত তাড়া করছে। হুইসপারিং ব্লেডের মিশনগুলি এখন শুধু শত্রুদের নির্মূল করার ব্যাপার নয়, they now become tools of pure manipulation, used to quash dissent within Temujin's own ranks and Salchias for the sake of maintaining control. যখন কাইদা একটি ষড়যন্ত্র আবিষ্কার করে, যাতে তেমুজিনের এক বিশ্বস্ত যুদ্ধপ্রধানকে হত্যা করার পরিকল্পনা রয়েছে, তখন সে এক মোড়ে এসে পৌঁছায়। যুদ্ধপ্রধান, একজন সম্মানিত এবং সত্যান্বেষী ব্যক্তি, নিজের বিদ্রোহের পরিকল্পনা করছে, কিন্তু কাইদা সত্যটি দেখে,
তেমুজিন তার শক্তি ধরে রাখার জন্য তার সবচেয়ে বিশ্বস্ত মিত্রকেও ত্যাগ করতে প্রস্তুত। সাম্রাজ্য এবং নিজস্ব নৈতিকতার প্রতি আনুগত্যের মধ্যে রেখাটি কায়দার জন্য মুছে যেতে শুরু করে। তেমুজিনের প্রতি তার দায়িত্ব এবং সাম্রাজ্যের পদ্ধতির প্রতি তার বাড়ন্ত নিরাশার মধ্যে কায়দা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। সে বেইমানি করে। ছায়ার মধ্যে হারিয়ে গিয়ে সে সেই নেটওয়ার্কটি ভেঙে ফেলতে শুরু করে যা তেমুজিন তৈরি করেছিল, যুদ্ধপ্রধানের হত্যা দিয়ে শুরু হয়। একে একে অপারেটিভদের ধ্বংস করে তার কাজ মঙ্গল শিবিরে বিদ্রোহের উত্থান ঘটায়। গুঞ্জন শুরু হয়, কে তেমুজিনের সবচেয়ে বিশ্বস্ত হত্যাকারীদের লক্ষ্য করছে। কি সেখানে এক বিশ্বাসঘাতক? উত্তেজনা বাড়ে যখন তেমুজিনের নিকটতম মিত্ররা একে অপরকে সন্দেহ করতে শুরু করে। তারা জানে না তারা কাকে বিশ্বাস করবে। কিন্তু কায়দার বিশ্বাসঘাতকতা চোখে পড়ে। তেমুজিন সবসময় কয়েক ধাপ এগিয়ে, জানে যে কিছু ভুল হচ্ছে। সে তার সবচেয়ে বিশ্বস্ত সৈন্যদের কায়দাকে খুঁজে বের করতে আদেশ দেয়। তবে যে বিড়াল এবং মাউসের খেলা চলে তা তেমুজিনের জীবনের সবচেয়ে বিপজ্জনক এবং ব্যক্তিগত দ্বন্দ্বের দিকে নিয়ে যায়। সাম্রাজ্যের সবচেয়ে গোপন অস্ত্র, সেই বিষয়ে যা তাকে নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করেছে, এখন তার সবচেয়ে বড় বিপদের উৎস হয়ে ওঠে। একটি তীব্র, নির্মম সম্মুখযুদ্ধে গভীর রাতে কায়দা এবং তেমুজিন অবশেষে মুখোমুখি হয়। দুই পুরুষ একসময় যারা আনুগত্যের বাঁধনে বাধা পড়েছিল, এখন শত্রু হয়ে দাঁড়ায়। তবে ক্ষোভ এবং বিশ্বাসঘাতকতার নিচে একটি পারস্পরিক বোঝাপড়া রয়েছে। কায়দা এখন তেমুজিনের ভয়ের সবকিছু হয়ে উঠেছে, একটি পরিবর্তনের এজেন্ট, শক্তির নৈতিক মূল্যবোধের প্রতীক। যখন এই দুই পুরুষ সংঘর্ষে লিপ্ত হয়, তখন এটি পরিষ্কার হয়ে ওঠে যে তেমুজিনের সাম্রাজ্যের মূল্য তার নিজের দ্বারা দেওয়া দাম চেয়ে বেশি হতে পারে। খান বংশধরের উত্থান। যত তেমুজিনের সাম্রাজ্য বৃদ্ধি পেতে থাকে, তত তার উত্তরাধিকারের প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যা তার চারপাশের মানুষের মনে সম্মান, ভয় এবং আতঙ্কের মিশ্রণ তৈরি করে। খান উপাধি, যা একসময় ছিল একটি দূরের স্বপ্ন, এখন বাস্তবতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কে উত্তরাধিকারী হবে, এবং তা ক্রমেই তীব্র হচ্ছে। তেমুজিনের ছেলেরা, যারা তাদের পিতার সাম্রাজ্যের ছায়ায় জন্মগ্রহণ করেছে, জানে যে তাদের ভবিষ্যৎ তেমুজিনের তৈরি বিশাল এবং ক্রমবর্ধমান পৃথিবীর সাথে জড়িত। তবে তারা যখন বড় হতে থাকে, তখন প্রতিটি ছেলে এই উত্তরাধিকারকে আলাদাভাবে অনুভব করে। সর্বকনিষ্ঠ জেবে তার ভাইদের থেকে আলাদা, এটি কেবল তার জন্মাধিকারের কারণে নয়, বরং তার পিতার দ্বারা নির্ধারিত অসম্ভব প্রত্যাশার কারণে। জেবে তার পিতার যা আশা করেছিল, তার সবই বীর, কৌশলী এবং অত্যন্ত আনুগত, কিন্তু তার মধ্যে একটি অন্ধকার রয়েছে, একটি ভয় যা তাকে তাড়া করে। সে কি কখনো তার পিতার উত্তরাধিকারী হিসেবে নিজের স্থান অর্জন করতে পারবে? তাকে সবসময় তার পিতার সাথে তুলনা করা হয়, এবং সেই তুলনাগুলি সর্বদা তার অক্ষমতা প্রদর্শন করে। তেমুজিন রক্ত ও লোহা দিয়ে একটি সাম্রাজ্য তৈরি করেছে, কিন্তু জেবে কেবল তা পেয়েছে। তার অর্জনগুলি খালি মনে হয়, যেন এগুলি তার নিজের ইচ্ছার পরিবর্তে তার পিতার ইচ্ছার একটি সম্প্রসারণ। তবে তার অভ্যন্তরীণ দ্বন্দ্ব সত্ত্বেও, জেবে একজন দক্ষ যোদ্ধা, তার পিতার বাহিনী পরিচালনা করে একই তীব্রতা এবং চতুরতার সাথে যা মঙ্গল বিজয়কে সংজ্ঞায়িত করেছে। কিন্তু তার তীব্র বার্ষিক ভূমিকায় সে প্রশ্ন করে, সে কি সত্যিই তার পিতার সাম্রাজ্য উত্তরাধিকারী হতে চায়, নাকি সে নিজেকে একটি নতুন পথ খুঁজে বের করতে চায়, যার মধ্যে উত্তরাধিকারের শিকল নেই। তার ভাইরা, যারা তাদের নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিভক্ত, আরও উত্তেজনা সৃষ্টি করে। জেবের ছোট ভাই কুবুলাই একজন প্রাকৃতিক নেতা যার নিজস্ব একটি দৃষ্টি রয়েছে, একটি দৃষ্টি যা তাদের পিতার তৈরি রক্তাক্ত পথ থেকে ভিন্ন। কুবুলাই এমন একটি পৃথিবী স্বপ্ন দেখে যেখানে শান্তি, বাণিজ্য এবং সংস্কৃতি মঙ্গল সেনাবাহিনীর সঙ্গে সাথেই বিকশিত হতে পারে। সে জেবের মতো নিষ্ঠুর নয়, এবং যুদ্ধের দিকে তাড়াতাড়ি যাওয়া তার উদ্দেশ্য নয়, তবে তার হৃদয় বাণিজ্য এবং কূটনীতি মাধ্যমে জনগণকে একত্রিত করার ধারণা নিয়ে আকৃষ্ট। কুবুলাইয়ের ধারণাগুলি সবসময় তেমুজিনের দ্বারা অবমূল্যায়িত হয়েছে, যিনি সেগুলি কিশোর এবং দুর্বল হিসেবে দেখেন। তবে কুবুলাই তার প্রভাব বিস্তার করতে থাকলে, তার ভাইরা ভাবতে শুরু করে সে কি সত্যিকারের সাম্রাজ্যের উত্তরাধিকারী হতে পারে, একজন যিনি রক্তপাতের মাধ্যমে নয়, বরং বুদ্ধিমত্তার মাধ্যমে শাসন করবে। তাদের প্রতিদ্বন্দ্বিতা কেবল ব্যক্তিগত বিষয় নয়, এটি মঙ্গল সাম্রাজ্যের আত্মার জন্য একটি লড়াই হয়ে ওঠে। জেবে তার পিতার নির্মম দৃষ্টিভঙ্গির প্রতি প্রবল আনুগত্য, কুবুলাইয়ের শান্তির স্বপ্নগুলিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে, যেগুলি মঙ্গলদের জন্য কোনো কিছুই প্রতিস্থাপন করতে পারে না। এদিকে কুবুলাইয়ের সমর্থ করা জেবেকে একটি নির্দয় শাসক হিসেবে দেখতে শুরু করে, এমন একজন ব্যক্তি যিনি ক্ষমতার দ্বারা এতটাই অন্ধ হয়ে গেছেন যে তারা যেই ভবিষ্যৎ তৈরি করতে পারে, সেটি উপলব্ধি করতে পারে না। তবে তাদের ভাগ্য পরীক্ষা করার আসল সময় আসে যখন তেমুজিন, এখন একজন বয়স্ক বিজেতা, ক্রমাগত দূরে চলে যায় এবং আরও রহস্যময় হয়ে ওঠে। তিনি সাম্রাজ্যকে তার শিখরে পৌঁছেছেন, তবে বয়সের সাথে আসে সন্দেহ যে তার সাম্রাজ্য তার শাসনের পর টিকে থাকতে পারবে কিনা। তার স্বাস্থ্য অবনতিশীল, এবং তার এক সময়ের অটুট উপস্থিতি তার পুরনো অবস্থানে আর নেই।
তেমুজিন তার ছেলেদের এখন মিত্র হিসেবে নয়, প্রতিযোগী হিসেবে দেখেন, এবং চাপ তাদের একক ফোঁয়ারে ফাটল সৃষ্টি করে। এই অনিশ্চিত সময়ে ভাইদের একটি সূক্ষ্ম জোটে বাধ্য করা হয়, একটি অস্থির শান্তি চুক্তি যা প্রতিটি মোড়ে পরীক্ষা করা হবে। জেবের জন্য তার পিতার উত্তরাধিকার অর্জন করার চাপ অসহনীয় হয়ে ওঠে। কুবলাইয়ের জন্য ভিন্ন একটি ভবিষ্যতের স্বপ্ন কেবল হাতের নাগালে, কিন্তু তার পিতার তৈরি সাম্রাজ্যের মূল্য চুরির মাধ্যমে। প্রতিটি ভাইকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি তাদের পিতার পদাঙ্ক অনুসরণ করবে, নাকি তারা নিজের পথ তৈরি করবে, এমন পথ যা তাদের পরিবারকে শেষ পর্যন্ত ধ্বংস করতে পারে। তেমুজিন তার ছেলেদের তাদের ভাগ্য নিয়ে লড়াই করতে দেখেন, তার কাছে একটি ভয়ানক উপলব্ধি আসে। তার যা কিছু তৈরি, সাম্রাজ্য যা তার জীবন খেয়ে ফেলেছে, তবে কি তা তার পরিবারকে ধ্বংস করবে? তার উত্তরাধিকারীর উত্থান এখন আর শুধু ক্ষমতার বিষয় নয়, এটি তেমুজিনের সমস্ত প্রিয় বস্তুর ভবিষ্যতের জন্য একটি লড়াই হয়ে দাঁড়িয়েছে। ভ্রাতৃত্বের বিশ্বাসঘাতকতা। মঙ্গল সাম্রাজ্য নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে, এর প্রভাব বিশাল ভূখণ্ড জুড়ে ছড়িয়ে পড়েছে, তার প্রভাব শক্তিশালী এবং অস্বীকারযোগ্য। তেমুজিন, যিনি এখন জানেন গেঙ্গিস খান হিসেবে, তার ক্ষমতার শিখরে অবস্থান করছেন, তিনি ইতিহাসে যে কোনো পুরুষের চেয়ে বেশি বিজয়ী হয়েছেন। তবুও তার সাম্রাজ্য বৃদ্ধি পেলেও একসময় তার যোদ্ধাদের একত্রিত করা সেই বন্ধন, রক্তে গড়া আনুগত্য এবং ভ্রাতৃত্ব, এখন ভেঙে পড়ছে। তার সবচেয়ে কাছের মিত্রদের মধ্যে একজন হল জামুখা, যে একসময় তার যুদ্ধের সাথী ছিল, সেই ব্যক্তি যার সঙ্গে সে সবকিছু ভাগ করেছে, বিজয়, স্বপ্ন, এবং একটি মঙ্গল বিশ্ব তৈরি করার উচ্চাকাঙ্ক্ষা যা কখনো দুর্বলতা দেখবে না। কিন্তু এখন তাদের বন্ধন উচ্চাকাঙ্ক্ষা, অহংকার এবং সাম্রাজ্যের ভবিষ্যতের বিষয়ে বিরোধী দৃষ্টিভঙ্গির দ্বারা বিষাক্ত হয়ে উঠেছে। একসময় যা ছিল একটি অটুট ভ্রাতৃত্ব, তা এখন একটি তিক্ত প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হতে শুরু করেছে। ভেঙে পড়ার মুহূর্তটি আসে যখন তেমুজিন একত্রিততা এবং শৃঙ্খলার এক দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষমতা কেন্দ্রীভূত করতে শুরু করে, সমস্ত কর্তৃত্ব তার শাসনে একত্রিত করে। জামুখা, গর্বিত এবং অটুট, এটি একটি নির্দয়তা হিসেবে দেখে। সে পুরনো পথ বিশ্বাস করে, মঙ্গল গোত্রগুলোকে স্বাধীন থাকতে হবে, এবং ক্ষমতা নেতাদের মধ্যে ভাগ করা উচিত, একটি একক মানুষের হাতে জমা থাকা উচিত নয়, যতই মহান সে হোক। জামুখার জন্য তেমুজিনের একটি একক শাসক অধীনে সাম্রাজ্যের দৃষ্টি তাদের যুদ্ধে সবকিছু হারানোর মতো এক বিশ্বাসঘাতকতা। একটি হতাশাজনক এবং চমকপ্রদ মোড়ে জামুখা একটি অপূর্ণ বিশ্বাসভঙ্গি পরিকল্পনা করে, যেখানে সে অসন্তুষ্ট যুদ্ধপ্রধানদের এবং বিদ্রোহী মঙ্গল প্রধানদের একটি জোট গড়ে তোলে। সে তেমুজিনের শাসনের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধিতা ঘোষণা করে, এবং এই দুই প্রাক্তন মিত্র শত্রুতে পরিণত হয়। স্টেকেস কখনো এত বেশি ছিল না, এটি আর কেবল রাজনৈতিক লড়াই নয়, এটি মঙ্গল সাম্রাজ্যের আত্মার জন্য একটি যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। তেমুজিন বিশ্বাসঘাতকতার দ্বারা গভীরভাবে কম্পিত হন। জামুখার বিশ্বাসঘাতকতা শুধু একটি রাজনৈতিক পদক্ষেপ নয়, এটি একটি ব্যক্তিগত আক্রমণ যা তেমুজিন তার জন্য লড়াই করেছেন। তাদের ভাগ করা ইতিহাস, তাদের রক্তপাত, তাদের স্বপ্ন, এখন ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই তিক্ততা তার মধ্যে তলোয়ার মতো প্রবাহিত হয়, এবং তাকে প্রশ্ন করতে বাধ্য করে যে সাম্রাজ্য সে তৈরি করেছে, তার ভিত্তি কি সঠিক ছিল? কিভাবে তার সবচেয়ে বিশ্বস্ত সাথী, যে তার সাথে প্রতিটি যুদ্ধে লড়াই করেছে, তার বিরুদ্ধে চলে গেল? তেমুজিন এবং জামুখার মধ্যে যুদ্ধটি একটি সহিংস এবং নির্মম দ্বন্দ্ব ছিল যা মঙ্গল বিশ্বের ভিত্তি কেড়িয়ে নেয়। তেমুজিন তার বাহিনী নিয়ে জামুখার জোটের বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধে অংশ নেয়, প্রতিটি পক্ষ শুধু জীবিত থাকার জন্য নয়, বরং তারা যে সাম্রাজ্য তৈরি করেছে তার জন্য লড়াই করে। এটি এমন একটি যুদ্ধ যা মঙ্গলদের ভবিষ্যৎ এবং অনেকভাবে তেমুজিনের নিজের ভবিষ্যৎ নির্ধারণ করবে। যুদ্ধ শেষে বিজয় তেমুজিনের, কিন্তু তার মূল্য অত্যন্ত। জামুখা আটক করা হয়, এবং এক নির্মম ভাগ্যক্রমে তাকে তার নিজের যোদ্ধাদের সামনে অপমানিত করা হয়। তেমুজিন আদেশ দেন যে তাকে হত্যা করা হবে না, কিন্তু শাস্তি নিষ্ঠুর। জামুখার একসময় আনুগত্যপূর্ণ অনুসারীদের গণহত্যা করা হয়, এবং তাকে তার সবচেয়ে কাছের সহচরদের নিধন দেখতে বাধ্য করা হয়। দুই পুরুষের মধ্যে যে ভ্রাতৃত্ব ছিল তা এখন এমনভাবে ভেঙে গেছে যা আর কখনো পুনর্গঠন করা যাবে না। এফটারম্যাথে তেমুজিনের সাম্রাজ্য আরও শক্তিশালী হয়ে দাঁড়ায়, কিন্তু বিশ্বাসঘাতকতার ক্ষত গভীর। জামুখার বিশ্বাসঘাতকতা তেমুজিনের মুখে একটি তিক্ত স্বাদ রেখে যায়। সে শুধু একটি মিত্রই হারায়নি, বরং একটি ভাই, যে কখনো তার প্রতিটি স্বপ্ন ভাগ করেছিল। যত সাম্রাজ্য শক্তিশালী হয়, তেমুজিন নিজেকে আরও একা অনুভব করেন। তার মিত্ররা আর শুধুমাত্র যোদ্ধা নয়, তারা সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী, প্রতিটি নিজস্ব ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষায় পরিচালিত। বিশ্বাসঘাতকতা আর কেবল বাইরের হুমকি নয়, এটি মঙ্গল সাম্রাজ্যের ভিত্তিতে একটি ফাটল। তেমুজিনকে সত্যের মুখোমুখি হতে বাধ্য করা হয়। সে একটি সাম্রাজ্য তৈরি করেছে শুধু শক্তি দিয়ে নয়, বরং ভয় দিয়ে, এবং ভয় বিশ্বাসঘাতকতা তৈরি করে। এক সময়ের আনুগত্যপূর্ণ যোদ্ধারা যারা তার পাশে দাঁড়িয়েছিল,
এখন তাকে অনিশ্চিত চোখে দেখে প্রশ্ন করে যে তারা কতদিন একজন পুরুষের সঙ্গে থাকতে পারবে যিনি সবকিছু ত্যাগ করেছেন ভ্রাতৃত্ব শক্তির জন্য। যখন জামুখাকে শিকলে বাঁধা নিয়ে যাওয়া হয়, তেমুজিন সেই পৃথিবীকে দেখে যা সে সৃষ্টি করেছে। সে যুদ্ধ জিতেছে, তবে সে জানে যুদ্ধ শেষ হয়নি। মঙ্গল সাম্রাজ্য এখন একত্রিত হলেও বিভাজনের বীজ রোপিত হয়েছে, এবং সবচেয়ে বড় হুমকি হয়তো এখনই ভিতর থেকে আসবে। 9 সাম্রাজ্য ভেঙে পড়ে। বছরগুলি পেরিয়ে গেলে তেমুজিনের এককৃত সাম্রাজ্য টানাপোড়েনের চিহ্ন দেখাতে শুরু করে। তার বিজয়ের ভার, অবিরাম যুদ্ধ এবং এত বড় এবং বৈচিত্র্যময় ভূমি শাসনের অগাধ দাবি তার শরীর ও আত্মার উপর চাপ সৃষ্টি করতে শুরু করে। যেই আগুন একসময় তার মধ্যে উজ্জ্বলভাবে জ্বলছিল, এখন তা অনিশ্চিতভাবে জ্বলছে, এবং সে তার নিজের উত্তরাধিকারী ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে। তেমুজিনের পুত্ররা, যারা একসময় তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী এবং ভবিষ্যতের উত্তরাধিকারী ছিল, তারা একে অপরের দিকে সন্দেহ ভরে তাকাতে শুরু করে। যে বিশ্বস্ততা একসময় মঙ্গল ভাইদের একত্রিত করেছিল তা ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে থাকে, যখন প্রতিটি পুত্র তার নিজের ভবিষ্যতের স্বপ্ন দেখে। তারা আর শুধু যোদ্ধা নয়, তারা শাসক প্রার্থী, প্রতিটি তাদের উত্তরাধিকারের চাপ অনুভব করে। প্রতিটি পুত্র বিশ্বাস করে যে সে, যেমন জেবে, কুবলাই অথবা অন্য কেউ, সাম্রাজ্যকে পরবর্তী যুগে নেতৃত্ব দেওয়ার অধিকারী। কিন্তু তারা যখন নিজেদের শক্তির ভিত্তি তৈরি করতে শুরু করে, তখন তারা একে অপরকে ভাইয়ের চেয়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে শুরু করে। জেবে, সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাদী পুত্র, তার বিশ্বাসে অবিচল থাকে যে ক্ষমতা সবচেয়ে শক্তিশালী হাতের মধ্যে কেন্দ্রীভূত হওয়া উচিত, সেই দৃষ্টিভঙ্গিতে যা তেমুজিন লড়াই করেছিল। কিন্তু সাম্রাজ্য যখন আরও জটিল হয়ে ওঠে, জেবের শক্তির প্রতি অবিচল বিশ্বাস এবং সামরিক আধিপত্য বিশ্বের পরিবর্তনের সাথে সংঘর্ষে পরিণত হতে শুরু করে। তার ঐতিহ্যবাদী মূল্যবোধ দিন দিন অপ্রয়োজনীয় মনে হতে থাকে, এবং তার পিতার উত্তরাধিকার নিয়ে বাড়তি মগ্নতা তার বিচারবোধকে মেঘাচ্ছন্ন করে দেয়। সে তার ভাইদের একটি হুমকি হিসেবে দেখতে শুরু করে, প্রতিটি ভাইকে তার রাজসিংহাসনের দাবি নিয়ে চ্যালেঞ্জকারী হিসেবে মনে করতে থাকে। এদিকে কুবলাই, দ্বিতীয় পুত্র, বুঝতে শুরু করেছে যে তার পিতা যে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, সেটি হয়তো সে শাসন করতে চায় না। জেবের মতো নয়, কুবলাই একটি আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব দেখতে চায়, এমন একটি বিশ্ব যেখানে কূটনীতি, বাণিজ্য এবং সংস্কৃতি বিজয়ের মতোই মূল্যবান। তার ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি এন্ডওয়াস যুদ্ধের নয়, বরং একটি মঙ্গল সাম্রাজ্য যা অতীতের রক্তাক্ত ঐতিহ্যগুলি অতিক্রম করে। কুবলাই তার ভাইদের ক্ষমতার প্রতি লোভে শুধু গৃহযুদ্ধের সম্ভাবনা দেখতে পায়, এবং সে নীরবে জনগণের মধ্যে সমর্থন সংগ্রহ করতে শুরু করে, এমন জেনারেলদের কাছ থেকে যারা অবিরাম রক্তপাতের ক্লান্ত। যেহেতু তেমুজিনের স্বাস্থ্য অবনতি হতে থাকে, ফাটল আরও গভীর হতে থাকে। সেই এক সময়ের মহাদ্বি খান, যার উপস্থিতি ভয় এবং সম্মান এনে দিত, এখন একজন বৃদ্ধ পুরুষ, যিনি অসুস্থতার কারণে একতা বজায় রাখার জন্য সংগ্রাম করছেন যা একসময় এতটা নিশ্চিত মনে হতো। তার ক্ষমতা আর একক নয়, এবং সাম্রাজ্যের অভ্যন্তরে বিদ্রোহের হুমকি একটি বাস্তব এবং গুরুত্বপূর্ণ বিপদ হয়ে ওঠে। তেমুজিন এখন তার নিজের পরিবারের মধ্যে অসন্তুষ্টি বুঝতে পেরে সাম্রাজ্যকে আবার একত্রিত করতে চেষ্টা করে। সে তার পুত্রদের একত্রিত করে, তাদের বিভেদ মেটানোর আশা করে, সেই বন্ধন পুনরুদ্ধার করতে যা একসময় তাদের একত্রিত করেছিল। কিন্তু বৈঠকটি বিশৃঙ্খলায় শেষ হয়। ভাইয়েরা তীব্র সংঘর্ষে লিপ্ত হয়, একে অপরকে বিশ্বাসঘাতকতা, লোভ এবং রাজসিংহাসনের প্রতি আকাঙ্ক্ষা নিয়ে অভিযোগ করে। যা একসময় একটি রক্তের সম্পর্কিত পরিবার ছিল, তা এখন উচ্চাকাঙ্ক্ষা এবং সন্দেহে বিদীর্ণ একটি সাম্রাজ্য হয়ে দাঁড়িয়েছে। এই বিপর্যয়ের মধ্যে তেমুজিন একটি হৃদয়বিদারক সত্যের সম্মুখীন হয়। তার সাম্রাজ্য, সেই স্বপ্ন যা সে রক্ত এবং ত্যাগের মাধ্যমে গড়ে তুলেছিল, হয়তো ধ্বংস হয়ে যাবে। তার ঐক্যবদ্ধ মঙ্গল বিশ্ব তৈরির দৃষ্টিভঙ্গি এখন বিদেশি শত্রুদের দ্বারা নয়, বরং তার নিজের রক্তের দ্বারা বিঘ্নিত হচ্ছে। ভাইরা এখন একটি বিপজ্জনক ক্ষমতার খেলা খেলছে, প্রত্যেকে রাজসিংহাসন দাবি করতে এবং তাদের ভবিষ্যৎকে প্রতিষ্ঠিত করতে মরিয়া। তেমুজিন একসময় যে পথে এতটা নিশ্চিত ছিল, এখন একটি দ্বিধাবিভক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। যে সাম্রাজ্য সে যোদ্ধাদের পিঠে গড়ে তুলেছিল, সেটি এখন তার আঙ্গুলের মধ্য দিয়ে পিছলে যাচ্ছে, এবং যে পৃথিবী সে একসময় লৌহ ইচ্ছাশক্তি দিয়ে নিয়ন্ত্রণ করেছিল, তা এখন অপরিচিত হয়ে উঠছে। একটি মঙ্গল সাম্রাজ্যের স্বপ্ন যা প্রজন্মের পর প্রজন্ম স্থায়ী থাকবে, তা এখন বিপদের মুখে, এবং তেমুজিন নিজেকে প্রশ্ন করছে, কি কখনোই ক্ষমতার মূল্য ছিল? চূড়ান্ত অধ্যায়, ছায়ায় এক উত্তরাধিকার। একসময়ের শক্তিশালী মঙ্গল সাম্রাজ্য, একটি শক্তি যা মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল, এখন ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে। তেমুজিন, মহান গেঙ্গিস খান, তার পৃথিবীকে ধ্বংস হতে দেখেছে, যা বাইরের শত্রুরা নয়, বরং তার নিজের ছেলেরা ধ্বংস করেছে, যাদের সে তার উত্তরাধিকারী হিসেবে গড়ে তুলেছিল। একসময়ের একত্রিত মঙ্গল পৃথিবীর স্বপ্ন, যা যুদ্ধের কড়াইয়ে তৈরি হয়েছিল, এখন এক দূরবর্তী স্মৃতি মনে হচ্ছে, ইতিহাসের ছায়ায় হারিয়ে যাচ্ছে। তেমুজিনের স্বাস্থ্য অব্যাহতভাবে খারাপ হওয়ার সাথে সাথে
একটি অবাক করা সত্য উন্মোচিত হয়, যেটি বহু বছর ধরে গোপন রাখা ছিল। তার আসল উত্তরাধিকারী, যে তার সাম্রাজ্য উত্তরাধিকারী হবে, সে তার রক্তের ছেলে নয়, বরং একটি গোপন সন্তান, যে এক দূরবর্তী গোত্রের মহিলার সাথে তার নিষিদ্ধ প্রেমের সম্পর্ক থেকে জন্ম নিয়েছিল। এই সন্তান, যে কেবল কিছু নির্বাচিত মানুষের কাছে পরিচিত, তার অস্তিত্ব গোপন রাখা হয়েছিল এমন এক অজানা কারণে, যা এমনকি তেমুজিন নিজেও জানতেন না। এই সন্তানের অস্তিত্বের প্রকাশ সাম্রাজ্যে ঝড় তুলতে থাকে, সিংহাসনের জন্য একটি নতুন সংঘর্ষের সূচনা করে। গোপন উত্তরাধিকারী, একটি তরুণ পুরুষ, যার নাম বাতু, নিজেই একজন অসাধারণ কৌশলী এবং নেতা হিসেবে পরিচিত। রাজকীয় প্রাসাদ থেকে অনেক দূরে বেড়ে ওঠা এবং যুদ্ধ ও কূটনীতির কলায় প্রশিক্ষিত, বাতু ছায়ায় অপেক্ষা করছিল সেই দিনের জন্য যখন তাকে তার স্থান গ্রহণ করতে বলা হবে। সে তেমুজিনের ছেলেদের থেকে যা কিছু আলাদা, পরিবারের উচ্চাকাঙ্ক্ষা এবং তিক্ত প্রতিদ্বন্দ্বিতার চাপ থেকে মুক্ত, বাতু মঙ্গল বিশ্বে একটি নতুন শুরু করার সম্ভাবনা প্রদান করে। কিন্তু বাতুর পরিচয় উন্মোচন সবার দ্বারা গ্রহণ করা হয় না। তেমুজিনের ছেলেরা, যারা ইতিমধ্যেই একে অপরের সঙ্গে শত্রু হয়ে উঠেছে, নতুন একজন সিংহাসনের প্রতিদ্বন্দ্বীকে দেখে ক্রুদ্ধ হয়ে ওঠে। তারা বাতুকে একজন দখলদার, তাদের জন্মাধিকারের জন্য হুমকি হিসেবে দেখে। এক সময় রক্ত এবং আনুগত্যে একত্রিত ভাইরা এখন একে অপরকে আক্রমণ করতে শুরু করে, একে অপরের প্রতি তাদের তিক্ততার আগুন যা বাইরের শত্রুদের চেয়েও বেশি। সাম্রাজ্য, যা ইতিমধ্যেই পতনের কাছাকাছি ছিল, এখন গৃহযুদ্ধে প্রবাহিত হয়ে পড়ে, যখন প্রতিটি পক্ষ তাদের নিয়ন্ত্রণের জন্য লড়াই করে, তাদের একে অপরের প্রতি ঘৃণা তাদের বিচারকে মেঘাচ্ছন্ন করে এবং সাম্রাজ্যকে বাইরের হুমকির জন্য দুর্বল করে তোলে। এই অরাজকতার মধ্যে তেমুজিন, এখন বয়স এবং অসুস্থতায় দুর্বল, তার নিজের মৃত্যুকে দেখতে পায়। সে বুঝতে পারে যে সাম্রাজ্য তৈরি করতে সে এত লড়াই করেছে, তা তার জীবনযাত্রার পর বেঁচে থাকতে পারে না, এবং যে রক্তপাত তার উত্থানকে চিহ্নিত করেছে, তা হয়তো সাম্রাজ্যের পতনের কারণ হয়ে উঠবে। তেমুজিন তার উত্তরাধিকার রক্ষা করার ইচ্ছা এবং বুঝতে পারা যে সাম্রাজ্য হয়তো তার সময় অতিক্রম করেছে, চূড়ান্ত ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। সে সরে দাঁড়ায়, বাতুকে সিংহাসন গ্রহণ করতে এবং মঙ্গলদের একটি নতুন যুগে নেতৃত্ব দিতে দেয়, যা ঐক্য দ্বারা চিহ্নিত হবে, বিভাজন দ্বারা নয়। বাতু ক্ষমতায় উঠলে ভাইরা অনিচ্ছায় তার নেতৃত্ব মেনে নেয়, যদিও তাদের রাগ পৃষ্ঠতলে থেকেই যায়। মঙ্গল সাম্রাজ্য, এখন ভাঙা এবং বিভক্ত, বাতুর নেতৃত্বে আবার গড়ে উঠতে শুরু করে, তবে অতীতের ক্ষতগুলি থেকে যায়। গেঙ্গিস খানের উত্তরাধিকার বেঁচে থাকে, তবে এটি একটি উত্তরাধিকার যা চিরকাল রক্তপাত, বিশ্বাসঘাতকতা এবং উচ্চাকাঙ্ক্ষা দ্বারা চিহ্নিত হবে, যা তার রাজত্বকে সংজ্ঞায়িত করেছিল। শেষে গেঙ্গিস খান যে মঙ্গল সাম্রাজ্য তৈরি করেছিলেন, তা আর সেই সাম্রাজ্য নয় যা তার মৃত্যুর পর টিকে থাকে। বাতু, যদিও একটি সক্ষম শাসক, তাকে তার পিতার রেখে যাওয়া ভাঙা পৃথিবীর সাথে মোকাবিলা করতে বাধ্য হয়। পৃথিবী গেঙ্গিস খানকে একজন পুরুষ হিসেবে স্মরণ করবে, যিনি মঙ্গলদের একত্রিত করেছিলেন এবং একটি সাম্রাজ্য তৈরি করেছিলেন যা মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল, কিন্তু এটি তাকে সেই পুরুষ হিসেবেও স্মরণ করবে, যার উচ্চাকাঙ্ক্ষা তার পরিবারকে ধ্বংস করেছে এবং যা সে লড়াই করেছে তা ভেঙে দিয়েছে। সাম্রাজ্য আর একক শাসকের অধীনে একত্রিত শক্তি নয়, বরং একটি ছায়া যা একসময় ছিল, একটি উত্তরাধিকার যা ইতিহাসে প্রতিধ্বনিত হতে থাকবে, তবে আর কখনো সেই একত্রিত এবং শক্তিশালী সাম্রাজ্য ফিরে আসবে না। তেমুজিনের দৃষ্টি এখন একটি সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে, উচ্চাকাঙ্ক্ষা, পরিবার এবং ক্ষমতার মূল্য।